আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনরা, স্বাগত জানাচ্ছি বিদ্যাবাড়ি ডিজিটাল ক্লাসরুম থেকে। সাথে আছি আমি সাজ্জাদ হোসেন। আজকে হলো আপনাদের বাংলাদেশ বিষয়গুলি লেকচার নাম্বার 7 এবং লেকচার নাম্বার 7-এ আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের কৃষি সম্পর্কে। তো বাংলাদেশের কৃষি সম্পর্কে আজকে আমরা যে বিষয়গুলো আলোচনা করব সেটা খুবই গুরুত্বপূর্ণ কিছু টপিক বাংলাদেশের কৃষি নিয়ে। চলেন তাহলে শুরু করা যাক বাংলাদেশের কৃষি সম্পর্কিত যে প্রশ্নগুলো আছে সেগুলো। আসেন, বাংলাদেশের কৃষি সম্পদ, এটা না তো টপিকই তো নাই। কে দিছে? কি দেন, ওই রুটিনটা দেন, এটা দিলেও হবে। এই জায়গায় টপিক আছে, টপিক তো লেখা নাই, এগুলো বিসিএস এর। দেখেন, বাংলাদেশের কৃষি সম্পদ, এটা নিয়ে আমরা আলোচনা করব। বাংলাদেশের কৃষি সম্পদ, বাংলাদেশের কৃষি সম্পদ। তো বাংলাদেশের কৃষি সম্পদ, প্রথমেই যেটা লিখবেন বাংলাদেশের কৃষি সম্পদের সম্পর্কে, প্রথম কথাটা সেটা হলো বাংলাদেশের কৃষি শুমারি সম্পর্কিত তথ্য। বাংলাদেশের কৃষি শুমারি সম্পর্কিত তথ্য, কৃষি শুমারি। লেখেন যে বাংলাদেশে এ যাবৎকালে কৃষি শুমারি হয়েছে 6 বার। বাংলাদেশে এ যাবৎকালে কৃষি শুমারি হয়েছে মোট 6 বার। বাংলাদেশে এ যাবৎকালে কৃষি শুমারি হয়েছে মোট 6 বার। ওকে, লিখছেন? কৃষি শুমারি হয়েছে এ যাবৎকালে মোট 6 বার। প্রথম কৃষি শুমারি হয় কত সালে? 1960 সালে। প্রথম (1960 সালে। আর বাকি কৃষি শুমারি গুলো কি? বাকিগুলো দেখেন, এগুলো সব বন্ধ করে দেন। তো কৃষি শুমারি বাকিগুলো কবে হয় দেখেন, প্রথমটা 1960, পরেরটা 1977, এরপরে কৃষি শুমারি হয় 1983-84, পরে হয় 1986 সালে। 1983-84, পরেরটা হয় 1996 সালে, এর পরেরটা 2008 সালে, এবং সর্বশেষ কৃষি শুমারি হয় 2019 সালে। পরেরটা হয় 2008 সালে, আর সর্বশেষ কৃষি শুমারি হয় 2019 সালে। 2008 এবং সর্বশেষ অর্থাৎ ষষ্ঠ কৃষি শুমারি এটা অনুষ্ঠিত হয় 2019 সালে। লেখেন, ষষ্ঠ কৃষি শুমারি 2019। ষষ্ঠ কৃষি শুমারি 2019, এটা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য লেখেন। প্রথমে লেখেন, এই কৃষি শুমারির স্লোগান হলো, এই কৃষি শুমারির স্লোগান, কৃষি শুমারি সফল করি, সমৃদ্ধ বাংলাদেশ গড়ি। এটার স্লোগান হলো কৃষি শুমারি সফল করি,
সমৃদ্ধ বাংলাদেশ গড়ি, কৃষি শুমারি সফল করি, সমৃদ্ধ বাংলাদেশ গড়ি। এটা হলো প্রথম, এটা স্লোগান এই কৃষি শুমারির। এরপর আসেন এই কৃষি শুমারির যে তথ্য আছে সেখানে আছে এই কৃষি শুমারি অনুযায়ী মোট খানার সংখ্যা 3,55,000। বোর্ড দেখা যাচ্ছে না? মানে স্পটলাইট তো আছে, বোর্ড দেখা যাচ্ছে তো? নেটওয়ার্কের সমস্যা হতে পারে, এটা একটু দেখতে পারেন নেটওয়ার্ক সমস্যা কিনা বা নেটওয়ার্ক ক্লিয়ার আছে কিনা। এইবারের কৃষি শুমারি অনুযায়ী মোট খানার সংখ্যা 3,55,000। খানা মানে একই চুলায় রান্না বান্না হয় যতজন মানুষের, তারা সবাই একটা খানার অন্তর্ভুক্ত, অর্থাৎ এক ফ্যামিলির যারা লোকজন আছে। এবং এই কৃষি শুমারি অনুযায়ী কৃষি পেশায় নিয়োজিত লোকের সংখ্যা 47.48%। কৃষি পেশায় উজ্জ্বল বেশি দেখাচ্ছে, আচ্ছা হ্যাঁ মাঝখানের ব্রাইটনেসটা বেশি, এই জায়গাটা ব্লার হয়ে যাচ্ছে ক্যামেরায়। কৃষি পেশায় নিয়োজিত লোকের সংখ্যা, কৃষি পেশায় নিয়োজিত লোক হলো 47.48%। এই পরিমাণ মানুষ হলো কৃষি পেশায় সরাসরি সম্পৃক্ত। এবং এই জনশুমারি অনুযায়ী ভূমিহীন মানুষ আছে দেশে 8.02%। ভূমিহীন মানুষ আছে 8.02%। ভূমিহীন উজ্জ্বল বেশি দেখাচ্ছে না? ভূমিহীন মানুষ হলো দেশে 8.02%। হলো ভূমিহীন মানুষ। ওকে, ভূমিহীন মানুষ আছে 8.02%। এরপর কৃষি জমির পরিমাণ এখন ঠিক আছে? উজ্জ্বল বেশি দেখাচ্ছে, কে লিখছে? ইমরান হোসেন না ইমাম হোসেন? ঠিক আছে এখন? কমেন্টে লিখে দেন এখন ঠিক আছে কিনা। স্যার এখন সাউন্ড কেমন যেন হয়ে গেল। সাউন্ডের তো আমরা কিছুই করিনি, সাউন্ড কেমন হওয়ার তো কথা না। নেটওয়ার্কের সমস্যা হতে পারে, দেখেন। এরপর লেখেন মোট কৃষি মোট জমির পরিমাণ, মোট জমির পরিমাণ 2,29,00,000 একর। এটা হলো মোট ভূমির পরিমাণ। আরেকটা লেখেন মোট আবাদযোগ্য জমির পরিমাণ, মোট আবাদযোগ্য জমির পরিমাণ। মোট আবাদযোগ্য জমি আছে 2,01,57,000 একর। 2,01,57,000 একর। এটা হলো মোট আবাদযোগ্য জমির পরিমাণ। একটা হলো মোট জমির পরিমাণ আর একটা হলো মোট আবাদযোগ্য জমির পরিমাণ। দেখছেন? মোট আবাদযোগ্য জমির পরিমাণ 2,01,57,000 একর। এরপরে আসেন অর্থনৈতিক সমীক্ষা 2023 অনুযায়ী। আমাদের বাংলা একদম হচ্ছে না, আমাদের পাঠটা দেখান।
বোর্ড বোঝা যায় না, বোর্ড বুঝতে হলে নেটওয়ার্ক যেখানে ভালো ওইখানে চলে যেতে হবে। এই অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী কৃষিতে জিডিপিতে কৃষির অবদান লেখেন। অর্থনৈতিক সমীক্ষা 2023 অনুযায়ী, এটা গেল এতক্ষণ যেটা, এটা কৃষি শুমারির তথ্য। এখন আসেন অর্থনৈতিক সমীক্ষা 2023 অনুযায়ী, অর্থনৈতিক 2023 অনুযায়ী সমীক্ষা, কৃষির অবদান জিডিপিতে, কৃষির অবদান 11.20%। জিডিপিতে কৃষির অবদান 11.20%। জিডিপিতে কৃষির অবদান 11.20%। এটা হলো জিডিপিতে কৃষির অবদান। আরেকটা লেখেন জিডিপিতে, না, কৃষিতে জিডিপি প্রবৃদ্ধি, কৃষির জিডিপি প্রবৃদ্ধি 2.67%। কৃষিতে জিডিপি প্রবৃদ্ধির হার 2.67%। এটা হলো কৃষিতে জিডিপি প্রবৃদ্ধির হার। আরেকটা কথা লেখেন, কৃষি খাতে নিয়োজিত শ্রমশক্তি হলো 45.33%। কৃষি খাতে নিয়োজিত শ্রমশক্তি হলো 45.33%। কৃষি খাতে নিয়োজিত শ্রমশক্তি 45.33%। এটা হলো কৃষি খাতে নিয়োজিত শ্রমশক্তির পরিমাণ। এরপরে আসেন বাজেট সম্পর্কে। বাজেট 2023-24 ও কৃষি খাত। সর্বশেষ যে বাজেট বাংলাদেশের, বাজেট 2023-24 ও কৃষি খাত। আচ্ছা, এইখানে আরেকটা কথা লিখে নেন, সেটা হলো রপ্তানি আয় 34.96 বিলিয়ন ডলার। রপ্তানি আয়, এই কৃষি খাত থেকে রপ্তানি আয়, এটা হলো 34.96 বিলিয়ন ডলার। রপ্তানি আয় 34.96 বিলিয়ন ডলার। এটা হলো রপ্তানি আয়। আর আমদানি ব্যয় কত? আমরা বাহির থেকে যে জিনিসপত্র আনি সেক্ষেত্রে আমদানি ব্যয় হলো 48.79 বিলিয়ন ডলার। আমদানি ব্যয়, আমদানি ব্যয় 48.79 বিলিয়ন ডলার। এটা গেল একটা অংশ। এরপর আসেন বাজেট 2023-24। এই বাজেট 2023-24-এ কৃষি খাতের বিষয়সমূহ। কৃষি খাতে এখানে বরাদ্দ রাখা হয়েছে 35,374 কোটি টাকা। 35,374 কোটি টাকা মোট বরাদ্দ। 35,374 কোটি টাকা, যা মোট বাজেটের 4.35%। মোট 3.5 না, 6.4।
যা শতকরা হিসাবে মোট বাজেটের 4.64%। শতকরা হিসাবে যা মোট বাজেটের 4.64%। এরপরে আরেকটা কথা লিখেন, কৃষিতে ভর্তুকি দেওয়া হবে। কৃষিতে ভর্তুকি দেওয়া হবে এই বাজেটে 16,000 কোটি টাকা। কৃষিতে ভর্তুকি দেওয়া হবে, কৃষিতে ভর্তুকি দেওয়া হবে 16,000 কোটি টাকা। এটা হলো কৃষিতে ভর্তুকির পরিমাণ, 16,000 কোটি টাকা। লিখছেন? এরপরে আসেন ফসল উৎপাদনের শীর্ষ জেলা। কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ 2022 অনুযায়ী ফসল উৎপাদনের শীর্ষ জেলা। আচ্ছা, একটা তথ্য, ওই যে কৃষি শুমারির আমরা যেটা লিখেছি না, কৃষি শুমারির সম্পর্কে যে তথ্যটা, যেহেতু 45তম বিসিএস পরীক্ষায় দেখেছেন আপনারা তারিখে এসেছিল শুমারি কত তারিখ থেকে কত তারিখ অনুষ্ঠিত হয়। তো কৃষি শুমারিরও তারিখ যদি পরীক্ষায় চায় তাহলে লিখবেন যেটা কৃষি শুমারিটা অনুষ্ঠিত হয় 9 থেকে 20 জুন 2019। 9 থেকে 20 জুন 2019 এই সময় কৃষি শুমারি অনুষ্ঠিত হয়, এবং এই কৃষি শুমারির চূড়ান্ত যে রিপোর্ট সেটা আসে 27 ডিসেম্বর 2022। 27 ডিসেম্বর 2022 এই দিন আসে হলো এই কৃষি শুমারির রিপোর্ট। আর জরিপ পরিচালিত হয় হলো 9 থেকে 20 জুন 2022। জরিপ অনুষ্ঠিত হয় 9 থেকে 20 জুন 2022। কৃষি শুমারি 2019 যেটা 9 থেকে 20 জুন 2019 কৃষি শুমারি পরিচালিত হয় এবং 27 ডিসেম্বর 2022 কৃষি শুমারির রিপোর্ট প্রকাশিত হয়। কৃষি শুমারির রিপোর্ট প্রকাশিত হয়। এরপরে যদি আমরা যাই ফসল উৎপাদনের শীর্ষ জেলা। কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ 2022 অনুযায়ী ফসল উৎপাদনের শীর্ষ জেলা। কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ 2022 অনুযায়ী কৃষি পরিসংখ্যান বর্ষ গ্রন্থ 2022 অনুযায়ী ফসল উৎপাদনের শীর্ষ জেলা। ফসল উৎপাদনে শীর্ষ জেলা। এখানে দেখেন ফসল উৎপাদনের শীর্ষ জেলা যেটা আছে 9 থেকে 20 জুন 2019, 22 না, 9 থেকে 20 জুন 2019 ফসল উৎপাদনের শীর্ষ জেলা। এক নম্বরে দেখেন ফসল উৎপাদনের শীর্ষ জেলা ধান এবং মাছ, এই দুই ফসল উৎপাদনের শীর্ষ জেলা হলো ময়মনসিংহ। ময়মনসিংহ ধান মাছ এটা উৎপাদনের শীর্ষ জেলা ময়মনসিংহ। পাট উৎপাদনের শীর্ষ জেলা ফরিদপুর। গম উৎপাদনের শীর্ষ জেলা ঠাকুরগাঁও। গম উৎপাদনের শীর্ষ জেলা ঠাকুরগাঁও। ধান মাছ পাট গম। এরপরে লিখতে পারেন চা তুলা আলু। চা উৎপাদনের শীর্ষ জেলা বর্তমানে মৌলভীবাজার। তুলা উৎপাদনের শীর্ষ জেলা ঝিনাইদহ।
আলু উৎপাদনের শীর্ষ জেলা হলো বগুড়া। আলুর পরে লেখেন তামাক উৎপাদনের শীর্ষ জেলা কুষ্টিয়া। রেশম উৎপাদনের শীর্ষ জেলা রাজশাহী। এরপরে আম উৎপাদনের শীর্ষ জেলা, এটা লেখেন আম, আর লেখেন পাট, রাবার, ইক্ষু। আম, এটাও রাজশাহী কিন্তু। আম, পাট, ও পাট লিখে ফেলছি, আম, পাট, ইক্ষু উৎপাদনের শীর্ষ জেলা হলো নাটোর। আর এখান থেকে পাটের পর আরেকটা লিখতে পারেন, যেটা হলো রাবার উৎপাদনের শীর্ষ জেলা কক্সবাজার। রাবার উৎপাদনের শীর্ষ জেলা কক্সবাজার। এই কয়টা ফসলের কথাই গুরুত্বপূর্ণ যেগুলো আছে সেগুলো। এইটুকু লেখা হলে ক্লিয়ার, বা সি লিখে দেন, দেন আমরা সামনে যাই। পাঠ লিখি নাই না, 2 নম্বরের লেখা আছে পাঠ, দেখেন। লিখছেন? দেন আসেন এরপরে কি লিখছেন, রিপোর্ট ডেট। রিপোর্টের ডেট লাগবে না, ওটা কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ 2022-এর রিপোর্ট অনুযায়ী, এটার আলাদা তারিখ লাগবে না। এরপরে আসেন উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান। উৎপাদনে বিশ্বে প্রথম হলো ধান, না সরি, ধান না, বাংলাদেশ উৎপাদনে প্রথম হলো পাট এবং ইলিশ। পাট এবং ইলিশ উৎপাদনে প্রথম বিশ্বে। পাট এবং ইলিশ, ধান না, পাট আর হলো ইলিশ উৎপাদনে, এটা উৎপাদনে বিশ্বে প্রথম। পাট ইলিশের পরে আটা লেখেন সবজি, পেঁয়াজ, ধান, মাছ, এগুলোতে হলো তৃতীয়। সবজি, পেঁয়াজ, ধান, মাছ। সবজি, পেঁয়াজ, ধান, মাছ, এইসব উৎপাদনে তৃতীয়। ধান, মাছ, এরপর সবজি, পেঁয়াজ, এগুলো উৎপাদনে বর্তমানে তৃতীয়। আর একটা এরপর লিখতে পারেন যেটা ছাগল উৎপাদনে চতুর্থ বাংলাদেশ। এটা একটা পরিসংখ্যান পরীক্ষায় এসেছিল। হ্যাঁ, ছাগল উৎপাদনে বাংলাদেশের অবস্থান কত, এটি পরীক্ষায় এসেছিল। ছাগল উৎপাদনে বাংলাদেশ বিশ্বের চতুর্থ। এবং ছাগল সম্পর্কে এক লাইন লিখে নেন, সেটা হলো ব্ল্যাক বেঙ্গল গোল্ড। এটাকে বলা হয়
যমুনা পারি ছাগল। যমুনা পারি ছাগল বলা হয় ব্ল্যাক বেঙ্গল গোল্ডকে। আর এই ব্ল্যাক বেঙ্গল গোল্ড যেটা, এটা বাংলাদেশের সবচেয়ে উৎপাদনশীল জাত। আর এই জাতের ছাগলের চামড়াকে বলা হয় কুষ্টিয়া গ্রেড। এই জাতের ছাগলের চামড়াকে বলা হয় কুষ্টিয়া গ্রেড। কুষ্টিয়া গ্রেড। এটাকে কুষ্টিয়া গ্রেড বলা হয়। এরপরে আসেন ছাগলের জাতের পরে বাংলাদেশ ষষ্ঠ হলো গিয়ে আম এবং আলু উৎপাদনে ষষ্ঠ, আম এবং পেয়ারায় হলো অষ্টম। আলু উৎপাদনে বিশ্বে বর্তমানে বাংলাদেশ হলো ষষ্ঠ, আম এবং পেয়ারা উৎপাদনে অষ্টম, আর চা উৎপাদনে নবম। আম এবং পেয়ারা উৎপাদনে অষ্টম, চা উৎপাদনে বিশ্বে বাংলাদেশ নবম। গেল এগুলো। এখন আসেন মৎস্য সম্পদের ক্ষেত্রে আবার আলাদা করে যদি আমরা দেখি, বাংলাদেশের মৎস্য উৎপাদনের ক্ষেত্রে স্বাদু পানির মাছ ও চাষের মাছ উৎপাদনে, স্বাদু পানির মাছ ও চাষের মাছ উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান বর্তমানে তৃতীয়। আরেকটা আছে যেটাকে বলা হয় সামুদ্রিক মাছ উৎপাদনে, সামুদ্রিক মাছ উৎপাদনে বিশ্বে বাংলাদেশ হলো 25তম। সামুদ্রিক মাছ উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান 25তম। ওকে, গেল এটা। এরপরে আসেন ইলিশ উৎপাদনে বাংলাদেশের অবস্থান। যেহেতু ইলিশ উৎপাদনে বাংলাদেশ বিশ্বে প্রথম, ইলিশ সম্পর্কিত কিছু তথ্য আলাদা করে লিখে নেন। ইলিশ উৎপাদন, ইলিশ উৎপাদনের ক্ষেত্রে লেখেন ইলিশ উৎপাদনে বিশ্বে বাংলাদেশ প্রথম। উৎপাদনের ক্ষেত্রে ইলিশ উৎপাদনে বিশ্বে প্রথম। ইলিশ উৎপাদনে বিশ্বে প্রথম। বিশ্বের মোট উৎপাদিত ইলিশের বিশ্বের মোট উৎপাদিত ইলিশের কত পার্সেন্ট বাংলাদেশে উৎপাদিত হয়? 86% ইলিশ বাংলাদেশে উৎপাদিত হয়। 86% ইলিশ বাংলাদেশে ইলিশ বাংলাদেশে উৎপাদিত হয়। এরপরে আরো একটা কথা লিখেন বাংলাদেশের ইলিশ সম্পর্কে, সেটা হলো বাংলাদেশের মোট জিডিপির 1%, মোট জিডিপি মানে হলো গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট, অর্থাৎ পুরো দেশের মোট যা উৎপাদন, যত লক্ষ কোটি টাকার, 44,39,000 কোটি টাকা হলো মোট জিডিপি। এই টাকার 1% টাকা আসে শুধুমাত্র ইলিশ উৎপাদন থেকে। মোট জিডিপির 1% আসে ইলিশ উৎপাদন থেকে। এরপর আরো কিছু এক্সট্রা তথ্য লিখে নেন। মোট জিডিপির 1% উৎপাদন হয় ইলিশ থেকে।
এরপরে আরেকটা যেটা লিখবেন সেটা লিখে নেন হলো লিখছেন এই পর্যন্ত। মার্চ থেকে অক্টোবর মাসে ইলিশে অবরোধ আরোপ করা হয়। মার্চ ও অক্টোবর মাসে, মার্চ ও অক্টোবর মাসে 22 দিন করে ইলিশ ধরার উপর অবরোধ আরোপ করা হয়। মার্চ ও অক্টোবর মাসে 22 দিন ধরে ইলিশে অবরোধ আরোপ করা হয়। এরপর একটা কথা লেখেন, জাটকা বলা হয় 23 সেন্টিমিটারের ছোট ইলিশকে। জাটকা বলা হয়, জাটকা বলা হয় 23 সেন্টিমিটার এর ছোট ইলিশকে। গেল। দেন আসেন, ইলিশের জন্য অভয়ারণ্য আছে, ইলিশের অভয়ারণ্য আছে 6টি। ইলিশের অভয়ারণ্য আছে 6টি। ইলিশের অভয়ারণ্য আছে 6টি। আর ইলিশের প্রজনন ক্ষেত্র আছে 4টি। ইলিশের প্রজনন ক্ষেত্র আছে 4টি। ইলিশের প্রজনন ক্ষেত্র আছে 4টি। এই হলো ইলিশ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো যা আছে। অভয়ারণ্য মানে যেই অঞ্চলে ইলিশ ধরা নিষেধ, এরকম অঞ্চল গড়ে তোলা হয় যেন ওই অঞ্চলে ইলিশগুলো দ্রুত বংশ বিস্তার করতে পারে এবং এরা বংশ বৃদ্ধি করতে পারে। এই জন্য এই অঞ্চলগুলো গড়ে তোলা হয়। লিখছেন? এই যে এখন হলো আর কয়েকটা পণ্যের নাম লিখে নেন, যে এই পণ্যগুলো, যে এই পণ্য নতুন করে যে হারে বাড়া বাড়ছে এত মনে রাখা মুশকিল, বুঝছেন। বাংলাদেশের জি আই প্রোডাক্ট বা পণ্য লেখেন, প্রোডাক্ট লিখবো না, জিআই পণ্য। জিআই মানে হলো গ্লোবাল ইন্ডিকেটর, গ্লোবাল ইন্ডিকেটর এর স্বীকৃতি দেয় উইপো।
ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন। উইপো হলো জিআই পণ্যের স্বীকৃতি দেয় এবং বাংলাদেশ থেকে এই জিআই পণ্যের জন্য যারা আবেদন করে তাদের নাম হলো ডিপার্টমেন্ট অফ প্যাটেন্টস, ডিপি, আর হলো ডিটি, ডিজাইনস অ্যান্ড ট্রেডমার্কস, ডিপিডিটি। ডিপিডিটি। আর উইপো হলো ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস। প্রপার্টি রাইটস না, প্রপার্টি অর্গানাইজেশন, ওটা তো ট্রিমস এর ফুল ফর্ম। এটা হলো প্রপার্টি অর্গানাইজেশন। ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন, এরা হলো যে এই পণ্যের স্বীকৃতি দেয়। আর বাংলাদেশ থেকে আবেদন করে ডিপার্টমেন্ট অফ প্যাটেন্টস, ডিপার্টমেন্টস অফ প্যাটেন্টস, ডিজাইনস অ্যান্ড ট্রেডমার্কস, প্যাটেন্টস, ডিজাইনস অ্যান্ড ট্রেডমার্কস। অডিও বারবার রাজা প্রতাপাদিত্য, আচ্ছা, উনি হলেন যশোরের বারো ভূঁইয়া একজন জমিদার, বারো ভূঁইয়াদের একজন। রাজা প্রতাপাদিত্য উনি যশোরে ছিলেন। কেদার রায় উনি ছিলেন মুন্সিগঞ্জে, যেটা বিক্রমপুর। এনারা বারো ভূঁইয়ার জমিদার, বারো ভূঁইয়ার যে জমিদার গুলো ছিল এদের মধ্যে একজন। ডিপার্টমেন্ট অফ প্যাটেন্টস, ডিজাইনস অ্যান্ড ট্রেডমার্কস, ডিপার্টমেন্ট অফ প্যাটেন্টস, ডিজাইনস অ্যান্ড ট্রেডমার্কস। এরা হলো ডিপিডিটি। এরা বাংলাদেশের থেকে জিআই পণ্যের জন্য আবেদন করে থাকে আর জিআই পণ্যের স্বীকৃতি দিয়ে থাকে জাতিসংঘের মেধাস্বত্ব বিষয়ক প্রতিষ্ঠান ডব্লিউআইপিও, উইপো, ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন। বাংলাদেশে বর্তমানে জিআই পণ্য আছে কতটি? 15টি। বাংলাদেশে বর্তমানে জিআই পণ্য আছে 15টি। এই 15টি জিআই পণ্য কি কি? একেবারে প্রথম জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পায় জামদানি, তারপরে ইলিশ মাছ। জামদানি শাড়ি স্বীকৃতি পায় 17ই নভেম্বর 2016। জামদানি শাড়ি এটা স্বীকৃতি পায় 17ই নভেম্বর 2016। জামদানি স্বীকৃতি পায় 17ই নভেম্বর 2016। আর এরপরে বাংলাদেশের ইলিশ এ স্বীকৃতি পায় 17ই আগস্ট 2017। ইলিশের পরে স্বীকৃতি পেয়েছে চাঁপাইনবাবগঞ্জের খিরসাপাত আম। আর এই খিরসাপাত আম স্বীকৃতি পেয়েছে 27 জানুয়ারি 2019। চাঁপাইনবাবগঞ্জের খিরসাপাত আম এটা স্বীকৃতি পেয়েছে 27 জানুয়ারি 2019। খিরসাপাত আম এটা হলো চাঁপাইনবাবগঞ্জের আম, এটা স্বীকৃতি পেয়েছে 27 জানুয়ারি 2019। 27 জানুয়ারি 2019 এই সময় স্বীকৃতি পেয়েছে খিরসাপাত আম, চাঁপাইনবাবগঞ্জের আম। এরপরে আর একটা স্বীকৃতি পেয়েছে জিআই পণ্যের এক দাগে
6টা পণ্য স্বীকৃতি পেয়েছে। সেই 6টা পণ্যের মধ্যে প্রথমে আছে বিজয়পুরের সাদামাটি এবং দিনাজপুরের কাটারি ভোগ। 6টা পণ্য একবারে লিখেন আলাদা করে। 6টা পণ্য একদিনে একবারে স্বীকৃতি পায় এবং এই দিনটা ছিল 17ই জুন 2021। 17ই জুন 2021 একবারে স্বীকৃতি পায় 6 পণ্য। 17ই জুন 2021 একবারে স্বীকৃতি পায় 6 পণ্য। একটা হলো, নাম্বার দেওয়ার দরকার নেই, নাম্বার দিলে এলোমেলো হয়ে যাবে। নেত্রকোনার বিজয়পুরের সাদা মাটি, এরপর হলো দিনাজপুরের কাটারি ভোগ, দিনাজপুরের কাটারি ভোগ, দিনাজপুরের কাটারি ভোগ একটা। এছাড়া আর স্বীকৃতি পায় বাংলাদেশের কালিজিরা চাল, রংপুরের শতরঞ্জি, রাজশাহীর সিল্ক। রংপুরের আগে লেখেন হলো বাংলাদেশের কালিজিরা চাল, কালিজিরা চাল। এরপর লেখেন রংপুরের শতরঞ্জি, রংপুরের শতরঞ্জি, রাজশাহীর সিল্ক, রাজশাহীর সিল্ক। আরটা হলো ঢাকাই মসলিন, ঢাকাই মসলিন। নেত্রকোনার বিজয়পুরের সাদামাটি, দিনাজপুরের কাটারি ভোগ, কালিজিরা চাল, রংপুরের শতরঞ্জি, রাজশাহীর সিল্ক এবং ঢাকাই মসলিন শাড়ি। এই মোটামুটি 6টা জিনিস স্বীকৃতি পায় একবারে। দ্বিতীয়বার প্রথম পায় 3টা এবং পরে পায় হলো 6টা একবারে। এই হলো 9টা। এরপরে ধীরে ধীরে আরো 6টা স্বীকৃতি পায়। আরো 6টা যারা স্বীকৃতি পেয়েছে এদের মধ্যে প্রথম স্বীকৃতি পায় বাংলাদেশের বাগদা চিংড়ি, 17ই জুন 2021। বাগদা চিংড়ি 17ই জুন 2021। এরপর লেখেন বাগদা চিংড়ি 17ই জুন 2021। বাগদা চিংড়ি, এই চিংড়ি স্বীকৃতি পায় 17ই জুন 2021। না, বাগদা চিংড়ি 17ই জুন, এটা 24 এপ্রিল 2022। 17ই জুন না, 24 এপ্রিল 2022, তো এইটাই লিখতেছি আবার। তাহলে 24 এপ্রিল 2022, 24 এপ্রিল 2022 এই দিন স্বীকৃতি পায় বাংলাদেশের বাগদা চিংড়ি 10ম জিআই পণ্য হিসেবে। বাগদা চিংড়ির পরে স্বীকৃতি পায় হলো রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের ফজলি আম এবং এরপরে স্বীকৃতি পায় হলো ফজলি আমের পরে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের ফজলি আম 25 এপ্রিল 2023। 25 এপ্রিল 2023 এই দিন স্বীকৃতি পায় রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের ফজলি আম। 24 এপ্রিল, এর পরেরটা হলো 25 এপ্রিল। ফজলি আমের পরে সর্বশেষ স্বীকৃতি পায় ফজলি আমের পরে তুলসীমালা ধান শেরপুরের। এটা স্বীকৃতি পেয়েছিল এই কয়েকদিন আগে, 12ই জুন 2023। শেরপুরের তুলসীমালা ধান 12ই জুন 2023। শেরপুরের তুলসীমালা ধান, শেরপুরের তুলসীমালা ধান, এটা স্বীকৃতি পেয়েছিল কয়েকদিন আগে, 13ই জুন 2023। এবং শেরপুরের তুলসীমালার পরে
একবারে তিনটা পণ্য স্বীকৃতি পায়, একটা হলো ল্যাংড়া আম, একটা আশিন আম, একটা বগুড়ার দই। সবগুলো স্বীকৃতি পায় 26 জুন 2023। সবগুলো স্বীকৃতি পায় 26 জুন 2023। 26 জুন 2023 একবারে স্বীকৃতি পায় ল্যাংড়া আম, আশিন আম, আর সর্বশেষ স্বীকৃতি পায় ল্যাংড়া আশিনার পরে সর্বশেষ স্বীকৃতি পায় বগুড়ার দই। এগুলো হলো জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পায়। জিআই পণ্য হিসেবে এগুলো স্বীকৃতি পায়। স্যার জুলাই মাসে আরো তিনটি পায়, এই সেই তিনটি, আরো তিনটি যেটা এরাই জুলাই মাসে সর্বশেষ স্বীকৃতি পায়, যেটা এদের সনদ ইস্যু করা হয়েছিল 26 জুন 2023। ওকে, এরা হলো ভৌগোলিক নির্দেশক পণ্য, অর্থাৎ অমুক জেলার নাম আসলেই এই জিনিসটার নাম চলে আসে, এরকম আমরা বলি না। এরা হলো সেরকম ভৌগোলিক নির্দেশক পণ্য, এদেরকে বলা হয় জিআই পণ্যের বাংলা হলো ভৌগোলিক নির্দেশক পণ্য। একে বলা হয় ভৌগোলিক নির্দেশক পণ্য। এরপরে আসেন গুরুত্বপূর্ণ আরো কিছু তথ্য এখানে লিখেন। ধানের গমের যে জাতগুলো, এইটা দিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে, জাতগুলো সম্পর্কে একটু লিখে নেন। আচ্ছা, জাতগুলো লেখার আগে আবহাওয়া সম্পর্কে একটা আহ সাল কেউ পড়তে পারলে ভালো, না পড়তে পারলেও ভালো, কিন্তু 2022 সালে সাল এসেছিল। কোন সালটা এসেছিল জানেন? 2022 সালে একটা প্রশ্ন এসেছিল সাল সংক্রান্ত, সেটা হলো ইলিশ কবে জিআই পণ্যের স্বীকৃতি পায়? 17ই আগস্ট 2017 এই প্রশ্নটা এসেছিল। 17/8/17 এই প্রশ্নটা 2022-এ পরীক্ষায় এসেছিল, তারিখটা এসেছিল। এই জন্য এটুকু একটু ভালো করে পড়তে পারলে ভালো, মনে রাখার জন্য। এরপরে আসেন, যদি আমরা বলি যে বাংলাদেশে ফসল উৎপাদনের মৌসুম, ফসল উৎপাদনের মৌসুম। ফসল উৎপাদনের মৌসুম দুইটা, একটা হলো রবি মৌসুম আর একটা হলো খরিফ মৌসুম। রবি মৌসুম একটা, আরটা হলো খরিফ মৌসুম। এর মধ্যে যেটা রবি মৌসুম হলো মোটামুটি এটা শীতকাল, শীতকালে রোপণ করা হয়, গ্রীষ্মকালে এই সময়ের ফসল উৎপাদন মানে উত্তোলন করা হয়। ফুলকপি, বাঁধাকপি, মূলা, গাজর, লাউ, সিম, টমেটো এইগুলো। ফুলকপি, বাঁধাকপি, মূলা, গাজর, লাউ, সিম, টমেটো এইগুলো হলো শীতকালীন সবজি বলে পরিচিত। শীতকালীন সবজিরা ফুলকপি, বাঁধাকপি, মূলা, গাজর, লাউ, শিম, টমেটো,
দেখছেন, এটা হলো এই সময়কালীন ফসল যেগুলো আছে, ফুলকপি, বাঁধাকপি, মূলা, গাজর, লাউ, সিম, টমেটো, এগুলো রবি শস্য বলা হয়। রবি শস্য যেগুলো শীতকালে হয়। এছাড়া এই সময় পাওয়া যায় বোরো ধান, গম, আলু, সরিষা, এই পণ্যগুলো। বোরো ধান এই সময় উৎপাদিত হয়। এই বোরো ধান এবং হলো গম, এই শস্যগুলো এই সিজনে উৎপাদিত হয়। এরপর আসেন খরিফ মৌসুম। হ্যাঁ, এরপর আসেন খরিফ মৌসুম। খরিফ মৌসুমে উৎপাদিত সবজির মধ্যে আছে কারা কারা দেখেন। খরিফকে আবার দুইটা ভাগে ভাগ করা যায়। হ্যাঁ, একটা চৈত্র থেকে আষাঢ়, আর একটা হলো শ্রাবণ থেকে আশ্বিন। তবে এরকম আলাদা করে দেওয়ার দরকার নেই। খরিফ মৌসুমে যা যা পাওয়া যায়, পুঁই শাক, মিষ্টি কুমড়া, করলা, পটল, কাঁকরোল, এইগুলো। পুঁই শাক, মিষ্টি কুমড়া, করলা, পটল, কাঁকরোল, এগুলো মনে রাখলেই হবে। হ্যাঁ, পুঁই শাক, মিষ্টি কুমড়া, করলা, পটল, কাঁকরোল, এইগুলো এইগুলো হলো খরিফ একের পণ্য। এগুলো খরিফ একের শস্য। খরিফ এক, খরিফ মৌসুম যেটা, অর্থাৎ গ্রীষ্মকালীন যে শস্য, এটা আবার দুই ভাগে বিভক্ত। গ্রীষ্মকালীন শস্যের প্রথম ভাগটা খরিফ এক নামে পরিচিত, যেটা চৈত্র মাস থেকে আষাঢ় মাস পর্যন্ত হয়। চৈত্র থেকে আষাঢ় পর্যন্ত হয়। চৈত্র থেকে আষাঢ় পর্যন্ত হয়, এই সময়টা খরিফ এক। আরেকটা ভাগ আছে যেটাকে বলা হয় খরিফ দুই। এই খরিফ দুই হলো আষাঢ়ের পরবর্তী সময় যেটা আছে, শ্রাবণ মাস পর্যন্ত, শ্রাবণ থেকে আশ্বিন। শ্রাবণ থেকে আশ্বিন এই সময় আমলকি, জলপাই, তাল, বাতাবি, লেবু, আমন ধান, এগুলো উৎপাদিত হয়। প্রথম ভাগে এইখানে যে ধানটা উৎপাদিত হয় সেটা হলো আউশ ধান। আর দ্বিতীয় ভাগে খরিফ দুইতে যেটা উৎপাদিত হয় সেটা হলো আমন ধান। এখানে আর যা উৎপাদিত হয় তাল, বাতাবি লেবু, আমন ধান, আমলকি, জলপাই, এইগুলো। আমলকি, জলপাই, তাল, এরপর লেখেন আমন ধান। আমন ধান, এই ধানের মৌসুমটা বা ধানের কথাই বেশি আসে পরীক্ষায়। আমন ধান, আউশ ধান। আমন ধান হয় হলো খরিফ দুইয়ে, খরিফ একে হয় হলো আউশ ধান। আর বোরো ধান এইটা হয় হলো রবি মৌসুমে, বোরো ধান। ওকে, আরেকটা কথা লিখে রাখেন, সেটা হলো এই যে খরিফ মৌসুম মানে হলো, এই মৌসুম মানে গ্রীষ্মকালীন শস্য পাওয়া যায় এই সময়। গ্রীষ্মকালীন শস্য এই সময় পাওয়া যায়। গ্রীষ্মকালীন শস্য এই সময় পাওয়া যায়। এগুলো তো মনে থাকবে, আমরা গ্রামের, তাই আমাদের এগুলো বেশি মনে থাকবে। ওকে, ভেরি গুড। যারা গ্রামের তাদের তো এগুলো না পড়লেও চলবে আর। ওকে, নেক্সট আসেন এর পরে যেটা আছে মৌসুমের পরে। এখান থেকে কৃষি সম্পর্কে আর যেটা পড়বেন, ফসল এবং ফসলের উৎপাদিত জাতগুলো। প্রথমে ফসলের জাতগুলো সম্পর্কে লিখে নেন। ফসলের উন্নত জাত, ফসলের উন্নত জাত বা উচ্চ ফলনশীল জাত, এই জাতগুলোর নাম একটু লিখে নেন। ফসলের উচ্চ ফলনশীল জাত, ফসলের উচ্চ ফলনশীল জাত। উচ্চ ফলনশীল জাতের মধ্যে এক নাম্বার লেখেন ধানের জাত। ধানের জাতের মধ্যে এক নম্বরে লিখবেন হীরা, ময়না, মালা, বিপ্লব, চান্দিনা, বৃষাইল, হীরা,
মালা, ময়না, চান্দিনা, বৃষাইল, ইরাটম। লিখে নেন। হীরা, মালা, ময়না, চান্দিনা, বৃষাইল, ইরাটম। হীরা, মালা, ময়না, চান্দিনা, বৃষাইল, ইরাটম। এরপর হলো আশা, প্রগতি, মুক্তা। আশা, প্রগতি, মুক্তা, এই কয়টাই শেষ। আশা, প্রগতি, মুক্তা, এইগুলো। এরপর আসেন ধানের পরে গমের জাত। গমের যে উন্নত জাত আছে তার মধ্যে আছে বলাকা, দোয়েল, বলাকা, দোয়েল, অগ্রণী, সোনালিকা, আনন্দ, আকবর, কাঞ্চন। বলাকা, দোয়েল, আকবর, কাঞ্চন, কাঞ্চন, আনন্দ। হ্যাঁ, এইখানে একটা ধানের জাত আছে, ব্রি উৎপাদিত বঙ্গবন্ধু 100। এই ধানটা আমরা পরে লিখতে চেয়েছিলাম। এটা আমরা পরে লিখতে চেয়েছিলাম কারণ এইটা হলো জিঙ্ক সমৃদ্ধ একটা জাত ধানের। জিঙ্ক সমৃদ্ধ একটা জাত, জিঙ্ক সমৃদ্ধ একটা ধানের জাত, জিঙ্ক সমৃদ্ধ ধানের জাত। ধানের জাতগুলোর বিশেষত্ব আছে, কোনটা হলো আপনার মঙ্গা এলাকার জন্য, কোনটা হলো জোয়ার ভাটা এলাকার জন্য, কোনটা হলো বন্যা প্রবণ এলাকার জন্য। তো এইভাবে যে ধানের জাতগুলো সেটা আমরা আলাদা করে লিখবো। আপাতত শুধু জাতগুলোর নাম লিখতেছি। তো এইখানে বলাকা, দোয়েল, আকবর, সোনালিকা, আনন্দ, কাঞ্চন, আনন্দ, আকবর, কাঞ্চন, সোনালিকা, বলাকা, সোনালিকা আর একটা লিখে রাখেন, সোনালিকা। এগুলো হলো সব গমের জাত। গমের পরে আরেকটা জাত লিখেন, সেটা হলো আহ তামাকের জাত, সুমাত্রা এবং ম্যানিলা। তামাকের জাত, তামাক, এই জাত হলো সুমাত্রা, ম্যানিলা। এরপর লেখেন তুলার জাত, রূপালী, ডেলফোস। রূপালী ও ডেলফোস তুলার জাত। এরপর আসেন আলুর জাত, রূপালী ও ডেলফোস, এটা হলো তুলার জাত। দেন আসেন আলুর জাত। আলুর জাতে আছে ডায়মন্ড, কার্ডিনেল, কুফুরি, সিন্দুরি, এগুলো হলো আলুর জাত। ডায়মন্ড, ডায়মন্ড, কার্ডিনেল, কুফুরি, সিন্দুরি, এগুলো। ডায়মন্ড, কার্ডিনেল, কুফুরি, সিন্দুরি, এগুলো হলো আলুর জাত। আলুর জাতের পরে আর এখান থেকে পড়তে পারেন আলুর পরে বেগুন, টমেটো, কলা, তরমুজ, এগুলোর জাত। বেগুনের জাত লেখেন ইওরা, শুকতারা, তারাপুরি, এগুলো হলো বেগুনের জাত। টমেটো হলো অপূর্ব, বাহার, মানিক, রতন, ঝুমকা, আরটা লেখেন মিন্টু। এগুলো সব টমেটোর জাতের নাম। বাহার, মানিক,
কোন অ্যাঙ্গেলে আলু ডায়মন্ড হয়? আচ্ছা, দিছে আলুকে ডায়মন্ড। আলু না হলে খাইতেন কি আপনারা? মরিচ পেঁয়াজ, আলু না হলে খাওয়ার কি ছিল বলেন? আলুই তো খেয়ে বেঁচে আছি বাঙালিরা আমরা। আলুই আমাদের শেষ ভরসা। মরিচ পেঁয়াজের জাতের নাম। আচ্ছা, লিখতেছি। তো দেখেন, মরিচের জাতের নাম যেটা আমরা লিখবো, মরিচের জাতের নাম হলো যমুনা। মরিচের জাতের নাম হলো যমুনা। আর তরমুজের জাতের নামও নদীর নামে আছে, পদ্মা এবং মধুমতি। মরিচের জাতের নাম হলো যমুনা, আর তরমুজ হলো পদ্মা, মধুমতি। মরিচ হলো যমুনা, আর তরমুজ হলো পদ্মা, আর এটা হলো মধুমতি। এই পর্যন্তই। আর এখানে আমের জাতের নাম আম এবং কলা। আম এবং কলা। বেগুন হলো ইয়োরা, শুকতারা, তারাপুরি, এইগুলো। আর আর আছে আপনার আম এবং কলা। তো কলার জাত হলো অগ্নিশ্বর, মোহনবাসী, কানাইবাসী, আবার আছে বিট জবা। অগ্নিশ্বর, মোহনবাসী, কানাইবাসী, বিট জবা, এইগুলো। অগ্নিশ্বর, মোহনবাসী, কানাইবাসী, বিট জবা, এগুলো হলো কলার জাত। এছাড়াও আরো কি যেন আমরা সাগর কলা বা সবরি কলা যেগুলো খাই, এগুলো আছে। অমৃত সাগর আছে, সবরি আছে, সিঙ্গাপুরি আছে। ওগুলো আর না লিখলেও হবে। একটা জাত শুধু লিখে রাখেন, যেটা হলো অমৃত সাগর। অমৃত সাগর। এই অমৃত সাগর কলা কি, এগুলো আমরা এখনো খাইনি আমি নিজেও। হ্যাঁ, এগুলো সব কলার জাত। আর এরপরে আরেকটা জাত লিখবেন, সেটা হলো, লোকজন কি আপনারা কমে কমে যাচ্ছে কেন? দুই তিনজন কিন্তু কমে গেছে। এই তিনজন কারা কমে গেল বা কই গেল কেউ কিছু বলে যায়নি কিন্তু। হতে পারে নেটওয়ার্ক সমস্যা বা ইলেকট্রিসিটির সমস্যা, বাট যদি কেউ যান অবশ্যই বলে যাবেন। স্যার কতক্ষণ আর ক্লাস হবে? আরো প্রায় 20-25 মিনিট তো মিনিমাম। আরো 20-25 মিনিট মিনিমাম, বেশি লাগতে পারে। এরপর আসেন আমের জাত। আমের জাত কি লিখবো না আমের জাত আপনারা জানেন? কয়েকটা আমের জাত আপনারা লিখেন তো কমেন্টে। টমেটোর গুলো আর একবার বলবো: বাহার, মানিক, রতন, অপূর্ব, ঝুমকা, মিন্টু, সিন্দুর। এগুলো হলো সব, এই যে অপূর্ব, বাহার, মানিক, রতন, ঝুমকা, মিন্টু, এগুলো হলো টমেটোর জাত। হিমসাগর। আচ্ছা, একটা জাত পেলাম আমরা আমের। লেখেন তো কয়েকটা আমের জাত লেখেন। আমের জাতে আছে হলো মহানন্দা, মোহনভোগ, ল্যাংড়া, গোপাল ভোগ। এরপরে আছে হিমসাগর, আম্রপালি, হারিয়া ভাঙা। এই হারিয়া ভাঙাই হলো হাড়িভাঙ্গা। ফজলি আম, গোপাল ভোগ। তাহলে আমের জাত আমরা লিখলাম না। হ্যাঁ, আমের জাত আর লিখলাম না। এই পর্যন্ত জাতটাত যা আছে এগুলো আপনারা দেখে নেন। এরপরে আরেকটা জাত লিখতে পারেন, যেটা হলো ভুট্টার জাত। ভুট্টার জাত বর্ণালী এবং শুভ্রা। ভুট্টার জাত হলো বর্ণালী এবং শুভ্রা। সব নাম টমেটোর মতো হলে সহজ হতো। আচ্ছা, ভুট্টার জাত লিখেন বর্ণালী, আরটা লিখেন হলো শুভ্রা। ভুট্টার জাত বর্ণালী আর শুভ্রা, এই শেষ। এগুলোর কি চেহারা আলাদা? জি, চেহারা, আকার, আকৃতি সবকিছুতে পরিবর্তন আছে। যেমন হাড়িভাঙা আম, ল্যাংড়া আম, ফজলি আম, এগুলোর আকার, আকৃতি, চেহারা, কালার, স্বাদ সবকিছু ভিন্নতা আছে, জাতেও ভিন্নতা আছে। মানুষজন কমে যাচ্ছে, আরো দুই তিনজন কমছে। কারণ কি? ইলেকট্রিসিটি চলে গেছে। টুক করে এরা নিখোঁজ হয়ে গেল কই সবাই? টুক করে লোকজন নাই হয়ে যায়। এরপরে আসেন, ভুট্টার নাম ভুল হবে না আমার, বর্ণালী শুভ্রা। ওকে, ঠিক আছে। এরপরে
জাতের নাম গেল, এখন বিভিন্ন ফসল সম্পর্কে গুরুত্বপূর্ণ কয়েকটা করে তথ্য লিখে নেব আমরা। প্রথমে আমরা ধানের সম্পর্কে লিখি। লেখেন ধান। ধানের ক্ষেত্রে প্রথমে লেখেন জিঙ্ক সমৃদ্ধ ধান বঙ্গবন্ধু 100। এটা হলো জিঙ্ক সমৃদ্ধ ধান বঙ্গবন্ধু 100। এরপর একটা লেখেন BR-33 মঙ্গা এলাকায় খরা সহিষ্ণু ধান। BR-33 মঙ্গা এলাকার খরা সহিষ্ণু ধান। BR-33 BR-33 এটা হলো খরা সহিষ্ণু ধান মঙ্গা এলাকার BR-33। এরপর এখান থেকে আরেকটা ধানের জাত লেখেন লবণাক্ততা সহিষ্ণু ধান বিনা 8-9 এবং BR-47 লবণাক্ততা সহিষ্ণু ধান। লবণাক্ততা সহিষ্ণু ধান এটা হলো BR-46 BR-46 46 না, এটা 47, সরি। BR-47 এবং বিনা 8-9 এরা হলো লবণাক্ততা সহিষ্ণু জাত। 47 বিনা 8 বিনা 9 এরা হলো লবণাক্ততা সহিষ্ণু জাত। লবণাক্ততা সহিষ্ণু জাত। এরপরে আরেকটা জাতের কথা লিখে নেন, সেটা হলো বন্যা এলাকার উপযোগী ধান। বন্যা এলাকার উপযোগী ধান হলো BR-46। বন্যা এলাকার উপযোগী ধান BR-46। বন্যা এলাকার উপযোগী ধান BR-46। এটা গেল বন্যা এলাকা। এরপর আসেন জোয়ার ভাটা অঞ্চলের জন্য উপযোগী ধান। জোয়ার ভাটা অঞ্চলে হলো BR-11 এবং BR-33-44। জোয়ার ভাটা অঞ্চলের উপযোগী ধান। জোয়ার ভাটা অঞ্চলের উপযোগী ধান হলো BR-11 এবং BR-33-34। BR-33-44, সরি, 34 না, 33-44 এবং BR-11। আর আরেকটা কথা লিখে নেন, ধানের নতুন জাত গৌরমতি এবং ইলামতি, এগুলো হলো আমের জাত, এবং ধানের নতুন জাত হলো বাংলামতি। লিখবেন যে ধানের নতুন জাত বাংলামতি আর আমের নতুন জাত ইলামতি ও গৌরমতি। ধানের নতুন জাত বাংলামতি। কিন্তু আমের নতুন জাত ইলামতি ও গৌরমতি। ইলামতি একটা, আর একটা হলো গৌরমতি। একটা হলো ইলামতি আর একটা হলো গৌরমতি। ধানের নতুন জাত ইলামতি এবং গৌরমতি। সববতী, কলাবতী, সারি, বাহ, সুন্দর তো। আচ্ছা, ওকে। এই হলো আপনার মতি আর বতি যা আছে, ধানের জাত শেষ। ধানের জাতের পরে আর এখানে ধানের সম্পর্কে কিছুই পড়তে হবে না।
মুখস্থ করব কিভাবে? লিখে লিখে কয়েকবার পড়বেন, দেন তাহলে মুখস্থ হতে। লিখছেন এই পর্যন্ত? কাজ আছে, আমি লিভ নিলাম, সরি স্যার। আচ্ছা ঠিক আছে, কাজ থাকলে তো আর আটকে রাখা যাবে না। ধানের পরে আসেন পাটের কথা লিখি। পাটের কথা প্রথমেই লিখবেন যে পাট উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান প্রথম। পাট উৎপাদনে বিশ্বে বাংলাদেশ বর্তমানে হলো প্রথম। এরপরে আসেন জাতের নাম তো আমরা আগেই লিখে ফেলেছি, তাহলে লিখবেন একটি কাঁচা পাটের গাইটের ওজন 4.5 মণ। একটি কাঁচা পাটের গাইটের ওজন হলো 4.5 মণ। আমার একটু প্রবলেমের জন্য লিভ নিচ্ছে। আচ্ছা ওকে, যাদের একটু প্রবলেম বা বেশি প্রবলেম তাদের তো লিভ নেওয়াই লাগবে, এ ব্যাপার তার বললে লাভ নেই, পরে আপনার রেকর্ড দেখে নিন। এরপরে আরেকটা কথা লেখেন, পাটের জিনোম সিকোয়েন্স বা জীবন রহস্য উন্মোচন করেন মাকসুদুল আলম। পাটের জিনোম সিকোয়েন্স উন্মোচন করেন মাকসুদুল আলম। পাটের জিনোম সিকোয়েন্স আবিষ্কার করেন মাকসুদুল আলম। এরপর পাট সম্পর্কে আরেকটা কথা লিখে পারেন, পাটজাত মোড়ক ব্যবহার করা বাধ্যতামূলক করা হয়েছে 19টি পণ্যে। পাটজাত মোড়ক ব্যবহার করা বাধ্যতামূলক করা হয়েছে 19টি পণ্যে। পাটজাত মোড়ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে 19টি পণ্যে। এরপর আরেকটা লেখেন, পাট থেকে কৃত্রিম তন্তু আবিষ্কার করেন মোবারক খান না মোবারক আলী খান। পাট থেকে কৃত্রিম তন্তু আবিষ্কার করেন মোবারক আলী খান। উনি হলো পাট থেকে কৃত্রিম তন্তু আবিষ্কার করেন, কৃত্রিম তন্তু পাট থেকে মোবারক আলী খান। পাট থেকে কৃত্রিম তন্তু আবিষ্কারের পদ্ধতি বের করেন মোবারক আলী খান।
এরপর আরো একটা কথা লেখেন, এই মোবারক আলী খান উনি পাট থেকে পলিথিন আবিষ্কারের পদ্ধতি আবিষ্কার করেন। পাট থেকে পলিথিন, পাট থেকে পলিথিন আবিষ্কারের পদ্ধতি এটাও আবিষ্কার করেন মোবারক আলী খান। উনি হলো পাট থেকে পলিথিন আবিষ্কারের পদ্ধতি, দেখেন পাট থেকে পলিথিন, মোবারক আলী খান। এরপর পাট থেকে সবুজ চা আবিষ্কার করেন ইসমাইল হোসেন খান। পাট থেকে সবুজ চা, ইসমাইল হোসেন খান। পাট থেকে সবুজ চা, ইসমাইল হোসেন খান। ইসমাইল হোসেন খান। এরপরে আরেকটা অর্থকরী ফসল হলো চা। চা সম্পর্কে একটু লেখেন। চা, একটা লিখলাম ধান, একটা লিখলাম চা, আর একটা লিখলাম পাট। চা সম্পর্কে লিখবেন, ও আচ্ছা, পাটের সম্পর্কে আরো একটা কথা লিখেন। বাংলাদেশের বর্ষ পণ্য 2023 ঘোষণা করা হয়েছে পাটকে। বর্ষপণ্য মানে হলো প্রোডাক্ট অফ দ্য ইয়ার। পাট ও পাটজাত পণ্য, এটা প্রশ্নটা লিখবেন এইভাবে যে বর্ষ পণ্য 2023 বা প্রোডাক্ট অফ দ্য ইয়ার, বর্ষ পণ্য বা প্রোডাক্ট অফ দ্য ইয়ার ঘোষণা করা হয়েছে কোন পণ্যকে? প্রোডাক্ট অফ দ্য ইয়ার ঘোষণা করা হয়েছে এই পাট ও পাটজাত পণ্যকে। বর্ষপণ্য বা প্রোডাক্ট অফ দ্য ইয়ার ঘোষণা করা হয়েছে পাট ও পাটজাত পণ্যকে। লিখছেন? এখন আসেন বাংলাদেশের চা শিল্প বা চা। চা সম্পর্কে বাংলাদেশের চা সম্পর্কে লিখলে প্রথমেই লিখবেন যে বাংলাদেশে মোট চা বাগান আছে 167টি। সর্বাধিক চা বাগান আছে মৌলভীবাজারে 93টি। মৌলভীবাজারে 93টি। দেশের সর্বপ্রথম অর্গানিক চা বাগান, দেশের প্রথম অর্গানিক চা বাগান করা হয় পঞ্চগড়ে। 2002 এর দিকে প্রথম অর্গানিক চা বাগান করা হয় পঞ্চগড়ে। প্রথম অর্গানিক চা বাগান করা হয় পঞ্চগড়ে। এরপরে আরেকটা লিখে রাখেন, সেটা হলো দেশের প্রথম চা চাষ হয় চট্টগ্রাম ক্লাবে 1840। দেশের প্রথম চা চাষ হয় চট্টগ্রাম ক্লাবে 1840। দেশের প্রথম চা চাষ চট্টগ্রাম ক্লাবে 1840 সালে। আর দেশে
প্রথম বাণিজ্যিকভাবে চা চাষ হয় সিলেটের মালনীছড়ায়। সিলেটের মালনীছড়া। এবং দেশের প্রথম চা চাষ হয় 1854 সালে। দেশের প্রথম চা চাষ হয় 1854 সালে সিলেটের মালনীছড়ায়। এবং চা থেকে জিডিপির 1% আসে। জিডিপির 1% আসে চা থেকে। মোট জিডিপির 1% আসে চা থেকে। এই পর্যন্তই চা সম্পর্কে, আর কিছুই লেখার প্রয়োজন নেই। চায়ের পরে আর এখানে 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 আর কিছুই লেখার প্রয়োজন নেই। ওকে, এইখান থেকে আরো কয়েকটা তথ্য লিখবেন। সেটা হলো, আরো কয়েকটা তথ্য যেটা লিখবেন সেটা হলো, বাংলাদেশে কৃষি সংক্রান্ত কয়েকটা সংস্থার পূর্ণরূপ এবং এদের অবস্থান। কৃষি সংক্রান্ত কয়েকটা সংস্থার পূর্ণরূপ এবং এদের অবস্থান। 1 নম্বরে লেখেন বিএডিসি, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বা বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কর্পোরেশন। এটার অবস্থান হলো ঢাকায়। সবই ঢাকায় ম্যাক্সিমাম, বুঝছেন যা আছে। 1 নম্বরে লেখেন বিএডিসি, বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কর্পোরেশন। বিএডিসি, এটা হলো বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কর্পোরেশন। বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কর্পোরেশন বা বিএডিসি। বিএডিসির পরে আরেকটা লিখতে পারেন হলো বিএআরআই, বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট বা বারি। বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট বা বারি। বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট বা বারি। বাংলাদেশ এগ্রিকালচারাল RESEARCH রিসার্চ ইনস্টিটিউট। এরপর বিআরআরআই, এটা হলো বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট। বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট, এই দুইটা আছে গাজীপুরে। বারি আর বিআরআরআই, এই দুইটা আছে গাজীপুরে। গাজীপুরের জয়দেবপুরে আছে। আর সর্বশেষ আরেকটা লিখবো যেটা ময়মনসিংহে আছে, বিনা। বাংলাদেশ BIANA ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার এগ্রিকালচার। বাংলাদেশ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার এগ্রিকালচার। আর কিছুই পড়ার দরকার নেই এখানে। বাংলাদেশ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার এগ্রিকালচার। বাংলাদেশ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার এগ্রিকালচার। বাংলাদেশ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার এগ্রিকালচার বা বিনা। বিনা আছে ময়মনসিংহে, আর প্রথমটা আছে হলো ঢাকায়, বিএডিসি। ময়মনসিংহে হলো বিনা।
এছাড়াও আছে BJRI, বাংলাদেশ জুট রিসার্চ ইনস্টিটিউট, এটার সদর দপ্তর আছে হলো ঢাকাতে। BJRI বা বাংলাদেশ জুট রিসার্চ ইনস্টিটিউট, সদর দপ্তর আছে ঢাকার মানিক মিয়া এভিনিউয়ে। আর কিছুই পড়তে হবে না এখান থেকে কৃষি সংক্রান্ত। আর কৃষি সংক্রান্ত কল সেন্টার দুইটা লেখেন, একটা হলো 3331 কৃষি বাতায়ন কল সেন্টার, আর একটা হলো 16123 কৃষি কল সেন্টার। 3331 আর একটা হলো 16123 কৃষি কল সেন্টার 3331। এটাকে কৃষি কল সেন্টার না বলে কৃষি বাতায়নও বলা যায়, কৃষি বাতায়ন। আর এরকম আরেকটা কল সেন্টার আছে 16123 কৃষি কল সেন্টার। বার্ড হবে না স্যার, বার্ড লাগবে না। 16123 এটা হলো কৃষি সংক্রান্ত কল সেন্টার। এখানে আরেকটা জিনিস লিখে রাখতে পারেন, সেটা হলো কৃষি দিবস হলো পহেলা অগ্রহায়ণ বা 15ই নভেম্বর। পহেলা অগ্রহায়ণ বা 15ই নভেম্বর কৃষি দিবস। কৃষি দিবস হলো পহেলা অগ্রহায়ণ বা 15ই নভেম্বর, জাতীয় কৃষি দিবস। পহেলা অগ্রহায়ণ ইংরেজি সালে হয় 15ই নভেম্বর। লেখেন জাতীয় কৃষি পুরস্কার চালু হয়, কৃষি পুরস্কার চালু হয় 1976 সাল থেকে। জাতীয় কৃষি পুরস্কার চালু হয় 1976 সাল থেকে। এই ছিল কৃষির মধ্য থেকে। এরপরে কৃষি সংক্রান্ত কয়েকটা চাষ, কৃষি সংক্রান্ত চাষের কয়েকটা পদ্ধতি, এগুলোর নাম একটু লিখে রাখেন, এগুলো পড়ছেন আগেও আপনারা। একটা হলো এপি, বাংলায় লিখি, চাষের পদ্ধতি কৃষি সংক্রান্ত, এপি কালচার। এটা হলো মৌমাছি চাষ। এরপর একটা হলো সেরিকালচার, এটা হলো রেশম চাষ। এরপর পিসি কালচার, এটা হলো মৎস্য চাষ, মৎস্য চাষ। এরপরে হলো হর্টিকালচার, হর্টিকালচার এটা হলো উদ্যান তত্ত্ব চাষ। মৌমাছি চাষ বলতে মৌমাছি চাষ বিদ্যা আর কি। হ্যাঁ, এই কালচার গুলো হলো এই চাষের বিদ্যা। মৌমাছি চাষ বিদ্যা, রেশম চাষ বিদ্যা, মৎস্য চাষ বিদ্যা, উদ্যান তত্ত্ব চাষ বিদ্যা। আর একটা হলো প্রন কালচার, চিংড়ি চাষ বিদ্যা। প্রন কালচার এটা হলো চিংড়ি চাষ বিদ্যা। এগুলো প্রত্যেকটাই এক একটা চাষের বিদ্যা। হ্যাঁ, এরপরে সর্বশেষ কৃষি পুরস্কার চালু হয় 1976 সালে। সর্বশেষ হলো বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট সম্পর্কে কয়েকটা কথা লিখেন। মৎস্য গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, এটা প্রতিষ্ঠিত হয় 1996 সালে। মৎস্য গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় 1996 সালে। কিন্তু এর পূর্ববর্তী নাম যেটা মৎস্য গবেষণা ইনস্টিটিউট, পূর্ববর্তী নামে এটা প্রথম শুরু হয় 1984 সালে। বাংলাদেশ ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট বা মৎস্য গবেষণা ইনস্টিটিউট, ইনস্টিটিউট এটা প্রকাশিত হয় BFRI, বাংলাদেশ ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট।
প্রথম 1984 সাল থেকে এটা কার্যক্রম শুরু করে এবং এটার আঞ্চলিক কেন্দ্র আছে 5টি। নামাজের জন্য লিভ আমি দিয়ে দিব আর 5 মিনিটের মধ্যে, কারো বের হওয়ার দরকার নেই। আঞ্চলিক কেন্দ্র হলো 5টি। প্রথম হলো নদী কেন্দ্র, চাঁদপুর। দ্বিতীয় হলো স্বাদু পানির কেন্দ্র। স্বাদু পানির কেন্দ্র আছে কোথায়? স্বাদু পানির কেন্দ্র আছে ময়মনসিংহ। ময়মনসিংহ। আরেকটা হলো লোনা পানির কেন্দ্র আছে খুলনা। আর চিংড়ি বা বাগদা চিংড়ির কেন্দ্র আছে, এটা আছে চিংড়ি গবেষণা কেন্দ্র বাগেরহাটে। চিংড়ি গবেষণা কেন্দ্র আছে বাগেরহাটে। চিংড়ি গবেষণা কেন্দ্র হলো বাগেরহাটে। আর সর্বশেষ চিংড়ি গবেষণা কেন্দ্রের পরে যেটা আছে 1, 2, 3, 4, 5 নাম্বার যেটা আছে চিংড়ি গবেষণা কেন্দ্রের পরে, সেটা হলো সামুদ্রিক মৎস্য গবেষণা কেন্দ্র। সামুদ্রিক মৎস্য গবেষণা কেন্দ্র আছে কক্সবাজার। সামুদ্রিক মৎস্য গবেষণা কেন্দ্র এটা আছে হলো কক্সবাজার। স্যার আমি একজন মৎস্য চাষী, এছাড়া NATP-CIG মৎস্য সমবায় সমিতির সভাপতি। ওই বিশাল ব্যাপার। তো এই পর্যন্তই হলো মূল কথাবার্তা আজকের মতো। এরপর বাংলাদেশের ওই যে খনিজ সম্পদ যেগুলো আছে ওখানে কিছুই পড়ার দরকার নেই, শুধু কয়লা এবং গ্যাস সম্পর্কে জানলেই হবে। বাংলাদেশের কয়লা ক্ষেত্র আছে কোথায় কোথায় এবং গ্যাস ক্ষেত্র আছে কোথায় কোথায়, এই জিনিসগুলো আপনারা একটু দেখে নিয়েন। কয়লা এবং গ্যাস এই দুইটা দেখলেই হবে। কয়লা এবং গ্যাস ছাড়া আর কিছুই পড়ার প্রয়োজন নেই, তাহলেই হবে কয়লা এবং গ্যাস। ওকে। গ্যাস ক্ষেত্র আছে কতটি? 29টি। আর সর্বশেষ গ্যাস ক্ষেত্র ইলিশা ভোলা। সর্বশেষ গ্যাস ক্ষেত্র ইলিশা ভোলা। বাংলাদেশের গ্যাস ক্ষেত্র আছে 29টি। এইটুকুই, আর কিছুই পড়ার দরকার নেই। কোথাও থেকে পড়ার দরকার নেই, বলেই দিলাম এইটুকুই। এই হলো বাংলাদেশের কৃষি সম্পর্কে যা পড়বেন। আজকে এই থেকেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।